আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের পাঠ্য বইয়ে চলে যাব, দেখব এই সম্পর্কে কি আলোচনা করা হয়েছে। জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু দিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। একটি জীবদেহের প্রত্যেকটি বক্সই প্রায় একই ধরনের, তাই এদেরকেও গঠন ও কাজের একক বলা হয়। অর্থাৎ এই যে বক্সের কথা বলেছে সেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, যেটাকে কিনা কোষ বলা হয়। অর্থাৎ এই যে বক্সের কথা বলেছে এরাই হচ্ছে কোষ নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছো। একটির উপরে একটি ইট সাজিয়ে যেমন দেয়াল নির্মাণ করা হয়, তেমনি একটির উপরে একটি কোষ সাজিয়ে একটি জীবদেহ গঠিত হয়। কোষ কোষ জীবের গঠন একক। একক কাকে বলে তা তোমরা জেনেছো। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। তোমরা রাজমিস্ত্রিদের ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছো। একটি দেয়াল বানাতে কতগুলো ইট লাগে? আমরা জানি একটি দেয়াল তৈরি করতে হচ্ছে অনেক বেশি ইট লাগে। তোমরা বলবে অনেক ইট লাগে, ঠিকই বলেছো, অসংখ্য ইট জুড়ে একটি দেয়াল তৈরি হয়। ঠিক উদ্ভিদ কিংবা প্রাণীর দেহকে যদি এরকম একটি দেয়াল বা ইটের সাথে তুলনা করা যায়, তাহলে দেখবে যে এই ইটের মতনই ইট যেমন অনেকগুলো দিয়ে একটি দেয়াল তৈরি হচ্ছে, ঠিক একইভাবে প্রাণীর যে দেহ সেটা হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে। এভাবে ধীরে ধীরে একটি মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। বাড়িটি তৈরির কাজ শেষ হলে প্রতিটি ইটকে আলাদা করে দেখা যায় না। গাঁথার আগে সবাই বলতো ইট, আর এখন বলেছে পাকা বাড়ি। তাই তো তোমার আমার সবার শরীরে এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইটের আকারের বক্স দিয়ে তৈরি। বাইরে থেকে তা বোঝা যায় না। এইসব বক্সগুলোকে এখন আমরা কোষ বলে জানি। কি বলে জানি? কোষ। অ্যামিবা বা ক্লোরেলা মাত্র একটি কোষ দ্বারা গঠিত জীব। কে প্রথম কোষ আবিষ্কার করেন তা কি তোমরা জানো? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের ছিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মৃত কোষ। এগুলো কেমন কোষ ছিল? মৃত কোষ। জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালগুলোই শুধু দেখতে পেয়েছিলেন। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিত ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে, আদিকোষ ও প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, অর্থাৎ আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি থাকে? আবরণ থাকে। এখন দেখো যে বোঝার জন্য একটি বিষয় হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষে নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। অর্থাৎ আদিকোষে নিউক্লিয়ার আবরণ নেই আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়, যথা দেহকোষ ও জননকোষ। কয় ভাগে ভাগ করা হয়? দুভাগে। কি কি? দেহকোষ ও জননকোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জননকোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। অর্থাৎ এই যে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাদের কাজও কিন্তু দুটির ভিন্ন ভিন্ন এবং আলাদা। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। এবার আমরা দেখব একটি জীব কোষের গঠন। একটি জীব কোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না। তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালো করে দেখা যাচ্ছে। এর ফলে কোষে অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক।
প্রথমেই যে কোষের প্রথম এবং প্রধান অঙ্গটির কথা বলেছে সেটি হচ্ছে কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। দেখো, শুধু উদ্ভিদ কোষে, অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায় এবং প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। একটি জড় পদার্থের তৈরি। এটি কোন পদার্থের তৈরি? জড় পদার্থের। কোনো কোনো কোষে প্রাচীরের ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে, অর্থাৎ এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ, যে ভিতর এবং বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করবে এবং ভিতরের অংশকে রক্ষা করবে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। একে জীবনের ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভিত্তি। এর তিনটি অংশ, যথা কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কি কি? কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখানে দেখো চিত্রটা, যদি দেখো এখানে একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের চিত্র দেখানো হয়েছে। এটা উদ্ভিদ কোষের চিত্র, এটা প্রাণী কোষের চিত্র। এই চিত্র থেকেও কিন্তু তাদের হচ্ছে তুলনা বের করা যায়। দেখো, এই উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে কিন্তু নেই। আবার এই দুটোর মধ্যে কিন্তু আবার কিছু বিষয় আছে যে কমন। আবার আরেকটি আনকমন বিষয় দেখো, ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে আর প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। কোষ ঝিল্লি। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। অর্থাৎ কোষের ভিতরে প্রোটোপ্লাজমকে ঘিরে যে ঝিল্লি দেখা যায় সেটা হচ্ছে কোষ ঝিল্লি। এটি কোষের ভেতর এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে, অর্থাৎ এই প্রোটোপ্লাজম থেকে শুধু নিউক্লিয়াসটা বাদ যাবে। আমরা যদি একটু চিত্রে লক্ষ্য করি, দেখো এই দুটো চিত্রই, এটা হচ্ছে ভিতরটা হচ্ছে সাইটোপ্লাজম, সম্পূর্ণটা নিয়ে প্রোটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমের মধ্য থেকে শুধু নিউক্লিয়াসটা বাদ যাবে, এখান থেকেও এই নিউক্লিয়াসটা বাদ যাবে। শুধু নিউক্লিয়াস যদি আমরা বাদ দেই তাহলে বাকি যেটা আমরা পাবো সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজমে দেখো কোষীয় আর অন্যান্য অঙ্গগুলো কিন্তু ভাসমান অবস্থায় আছে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ কোথায় হয়? সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। তাহলে প্রথম যেটির কথা বলেছে সেটি হচ্ছে প্লাস্টিড। এগুলোকে বর্ণধারও বলে। কি বলে? বর্ণধার, অর্থাৎ বর্ণ ধারণ করে এমন। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে যদি থাকতো এই প্লাস্টিড তাহলে কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করতে পেত। প্রাণী কোষে নেই বলেই এরা খাদ্য গ্রহণের জন্য কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল। এবং এই প্লাস্টিডের কারণেই কিন্তু আমরা ফুলের বিভিন্ন রং, ফলের বিভিন্ন রং, তারপরে হচ্ছে পাতার বিভিন্ন রং, এসব কিন্তু আমরা দেখতে পাই। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তার সবই এই প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। আমরা জানি যে সবুজ হয় কেন? ক্লোরোফিল থাকার কারণে সবুজ হয় এবং এটা কিন্তু খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে, অর্থাৎ প্লাস্টিক আরেকটি আছে বর্ণহীন, যেটা খাদ্য সঞ্চয় করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই থাকবো, প্লাস্টিক পর্যন্ত। পরবর্তীতে আমরা এরপর থেকে আলোচনা করব, অর্থাৎ এর পরের যে কোষীয় অঙ্গাণুটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে আলোচনা করেছি এর মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটোরই কিন্তু চিত্র দেওয়া আছে। এই চিত্রটি কিন্তু তোমাদের জন্য শেখা খুবই জরুরি। তোমরা বাসায় খাতায় এঁকে এই চিত্রটি প্র্যাকটিস করবে এবং শ্রেণী শিক্ষককে তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে এই দুটো চিত্র পাশাপাশি এঁকে প্রদর্শন করবে এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দুটি বিশেষ পার্থক্য লিপিবদ্ধ করবে এবং সেটা অ্যাসাইনমেন্ট রূপে তোমরা শ্রেণী শিক্ষককে প্রদর্শন করবে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।